Hello everyone, welcome again to the class. আজকের টেক্সট দ্য সেকেন্ড কামিং ক্লাস 11 সেম 1 এর এই কবিতাটাই হচ্ছে লাস্ট কবিতা। এরপর আমরা অন্য কিছু পড়বো, অন্য ইন্টারেস্টিং আরো অনেক নতুন নতুন জিনিস আমাদের শেখার আছে, সেগুলো আমরা শিখবো এবং আমরা আরো 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 নলেজেবল হব। তো আজকে ক্লাস শুরু করা যাক। সেকেন্ড কামিং ডব্লিউ বি ইয়েটস এর লেখা। উইলিয়াম বাটলার ইয়েটস আইরিশ একজন কবি, নভেলিস্ট এবং পলিটিশিয়ান। হি ওয়াজ অল ইন অল। তো তার লেখা কবিতা দ্য সেকেন্ড কামিং। এখানে আমরা জেসাসকে দেখতে পাচ্ছি, যীশুখ্রিস্ট, এবং এই সেকেন্ড কামিং, এই দ্বিতীয়বারের আশাটা ওনারই আশাকে বলা হচ্ছে। যেমন আমাদের বলা হয়, আমাদের হিন্দু মাইথোলজি অনুযায়ী আমরা জানি কল্কি অবতারের কথা বলা হয়েছে। সত্য, ত্রেতা, দাপর তিনটে যুগেই নারায়ণের 3 অবতার পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। কল্কি অবতারের আসার অপেক্ষায় রয়েছে মানুষজন। তেমনি প্রত্যেক ধর্মগ্রন্থ অনুযায়ী, প্রত্যেক রিলিজিয়ন অনুযায়ী তাদের যারা ধর্ম প্রচারক, তারা তাদের দ্বিতীয়বার আহ, তাদের আসার যখন সময় হবে তখন তারা কেউ ইনোসেন্ট হয়ে আসবেন না। কারণ পৃথিবী অতটাই খারাপ হয়ে যাবে যে ইনোসেন্সের সেখানে কোনো দাম থাকবে না। তো সেকেন্ড কামিং ইজ অল অ্যাবাউট দ্য কামিং অফ জেসাস। জেসাসের নতুন রূপে জেসাস আসবে এবং সেই জেসাস কি করবে, সবার মধ্যে সবাইকে সঠিক আলোর উনি দিশা দেখাবেন। কবিতাটা শুরু করব আমি কবির ইন্ট্রোডাকশন থেকে, কবি পরিচিতি থেকে। উইলিয়াম বাটলার ইয়েটস, দিস হ্যান্ডসাম ম্যান ইজ উইলিয়াম বাটলার ইয়েটস। ওনার জন্ম 3rd জুন, সরি এখানে একটা স্পেলিং এরর হয়ে গেছে, উইল বি 13th জুন 1865 টু 28th জানুয়ারি 1939। এটা আমি পরে ঠিক করে দেব, তোমরা সবাই একটু চেক করে নিও। এটা হবে 13th জুন, ঠিক আছে, 13 13th জুন 1865 to 28th জানুয়ারি 1939। উইলিয়াম বাটলার ইয়েটস আমাদের দেশি একজন রাইটারের, আমাদের ভারতীয় একজন রাইটারের খুব কাছের বন্ধু ছিলেন। তোমরা কি কেউ জানো? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। উইলিয়াম বাটলার ইয়েটস is widely considered to be one of the greatest poets of the 20th century। বিংশ শতাব্দীর অন্যতম গ্রেটেস্ট পোয়েট হচ্ছেন উইলিয়াম বাটলার ইয়েটস। He belonged to the Protestant Anglo-Irish minority that had controlled the economic, political, social and cultural life of Ireland since at least the end of the 17th century। যেমন করে ভারতীয়রা, যেমন করে ভারতবর্ষ বহুদিন ইংল্যান্ডের অধীনে ছিল, তেমনি আয়ারল্যান্ডও কিন্তু বহুদিন ইংল্যান্ড শাসনের অধীনে ছিল। মাথায় রাখতে হবে এটা আমাদের। তো ডব্লিউ.বি. ইয়েটস উনি কিন্তু প্রোটেস্ট্যান্ট অ্যাংলো আইরিশ মাইনরিটি থেকে বিলং করতেন এবং ইকোনমিক, পলিটিক্যাল, সোশ্যাল, কালচারাল লাইফ অফ আয়ারল্যান্ডের কে উনি রিভাইভ করার সমস্ত কাজ উনি করেছেন। ডব্লিউ.বি. ইয়েটস will go down in history as perhaps the greatest Irish writer ever. He was more than a poet. He wrote plays as well as prose. উনি প্লে লিখেছেন, উনি প্রোজ লিখেছেন, worked as an anthropologist and folklorist, was one of the theatre managers at Abbey Theatre that he founded along with Lady Gregory। এমনকি উনি আয়ারল্যান্ডের অ্যাবি থিয়েটারও উনি চালু করেন লেডি গ্রেগরির সাথে। organized political meetings and lectures for the Irish movement for independence। এবং আয়ারল্যান্ডের স্বাধীনতার জন্য উনি কিন্তু অনেক বড় স্টেপ নিয়েছিলেন। He is regarded as one of the most important poets of the 20th century. Remarkably, in 1923 he won the Nobel Prize in Literature, খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের যে ইন্ডিয়ান মানুষটির বন্ধু ছিলেন ডব্লিউ.বি. ইয়েটস, সেই ইন্ডিয়ান মানুষটি ডব্লিউ.বি. ইয়েটস এর থেকে ঠিক 10 বছর আগে উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। প্রথম নোবেল প্রাইজ কিন্তু লিটারেচারে ভারতীয় মানুষ হিসেবে প্রথম নোবেল প্রাইজ কিন্তু উনিই পেয়েছিলেন। তোমরা অবশ্যই ওনার নামটা কিন্তু কমেন্ট করবে। Cementing him as an all-time literary great, he put Ireland on the literary map through his ability to walk about his cultural roots, including Irish legends and folklore in his works। ওনার লেখালেখিতে আমরা আয়ারল্যান্ডের মিথ, আয়ারল্যান্ডের লেজেন্ডারি গল্প, ফোকলোর এগুলো সম্পর্কে জানতে পারি। He garnered a reputation for focusing on the mystical and occult। শুধু তাই না, উনি মিস্টিক্যাল এবং অকাল্ট সায়েন্স নিয়েও পড়াশোনা করেছেন। Butler Yeats's greatest works include A Court, A Dream of Death, Byzantium, Leda and the Swan, A Dream of Death, sorry এটা দুবার হয়ে গেছে মেনশন, এনিওয়ে, দ্য স্ট্যাচুস অ্যান্ড মাইকেল রবার্টাস অ্যান্ড দ্য ডান্সার। এগুলো হচ্ছে ওনার বেশ কয়েকটা ইম্পর্টেন্ট লেখালেখি। দ্য সেকেন্ড কামিং, যে কবিতাটা আজকে আমাদের টেক্সটে রয়েছে,
is a poem written by Irish poet W.B. Yeats. Is a profound and complex work. ভীষণই কমপ্লেক্স, একটা জটিল একটা কাজ। দেখে মনে হবে ভীষণ ইজি, কিন্তু অনেকগুলো লেয়ার্স রয়েছে, সেই লেয়ার্স গুলোকে ভেঙে ভেঙে আমাদের পড়তে হবে। আর কবিতা সারাক্ষণ ইন বিটুইন দ্য লাইন্স পড়তে হয়। কবিতা পড়তে গিয়ে আমাদেরকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হবে, আমাদেরকে অনেক কিছু জানতে হবে। রিটেন ইন 1919 ইন আফটারম্যাথ অফ ওয়ার্ল্ড ওয়ার 1, 1919-এ লেখা। যখন কি চলছে? যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে। আম, and the Russian Revolution, it captures a sense of disillusionment and foreboding that was prevalent during the period. আর এই প্রথম বিশ্বযুদ্ধের একটা বড় ইম্প্যাক্ট না প্রত্যেকটা মানুষের মনের মধ্যে পড়েছিল। কেমন করে পড়েছিল আমি বলি। মানুষজন তারা, এই ধরো ডব্লিউ বি ইয়েটস বা ফিলিপ লার্কিন, টি.এস. ইলিয়ট, এদের নাম তোমরা পরে আরো জানতে পারবে। তো এনাদের মনে হচ্ছিল যে এত বড় একটা যুদ্ধ হলো, ঈশ্বরের ভূমিকা তাহলে কোথায়? ঈশ্বর যদি সত্যি থাকতেন তাহলে এত বড় যুদ্ধ হতো, এত মানুষ মারা যেতেন? এটা তো ঠিক না। যুদ্ধ যুদ্ধ হয়ে সব ব্যাপারটা খারাপ হয়ে গেল, কারণ যুদ্ধ আমাদেরকে মৃত্যু দেয়, যুদ্ধ আমাদেরকে ডিস্ট্রাকশন দেয়। কখনো দেখবে না যে কোথাও যুদ্ধ হচ্ছে, কোথাও মারামারি হচ্ছে, খুব ভালো কিছু হচ্ছে, যুদ্ধের পরে খুব ভালো কিছু হচ্ছে, কারণ যুদ্ধ মানেই ডিস্ট্রাকশন। আচ্ছা, বলতে পারবে যে সময় উনি মারা যাচ্ছেন 1939, 1939, সেই বছর থেকে কিন্তু আর একটা ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে। তো সেই ইভেন্টটা কি সেটাও আমাকে কমেন্ট করবে। 1939-এ কি হিস্টোরিক্যাল জিনিস শুরু হচ্ছে 1939? এবার চলে যাব আমরা পরের স্লাইডে। কবিতা শুরু হয়ে যাচ্ছে। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গায়ার, যে জায়ার না, গায়ের উচ্চারণ হবে। দ্য ফ্যালকন cannot hear the falconer. Things fall apart. The center cannot hold. Mere anarchy is loosed upon the world. The blood dim tide is loosed, and everywhere the ceremony of innocence is drowned. তাহলে এই আম, প্রথম 6টা লাইনে কবি কি বলছেন? টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গায়ার, আমরা যেন আবর্তিত হচ্ছি, আমরা যেন সবসময় আবর্তিত হচ্ছি একই চক্রের মধ্যে, একটা চক্রের মধ্যে, এমন একটা সার্কেলে যে সার্কেলটার কোনো শেষ নেই, আদি অন্তহীন সার্কেল। ঠিক এই ডায়াগ্রামে থাকা সার্কেলটার মতন। দেখো, যে তুমি নিচ থেকে উপরে ওঠো, আবার তুমি উপর থেকে নিচে চলে যাবে, আবার নিচ থেকে উপরে ওঠো, আবার তুমি উপর থেকে নিচে চলে যাবে। মানে আমরা সিভিলাইজেশনের যত উঠতে উঠতে আমরা যত ভাবছি উপরে যাচ্ছি, আমরা উপরে কিন্তু যেতে পারছি না। কারণ উপরে যেতে গিয়ে আমরা ঠিক আবার ব্যাকওয়ার্ড মুভমেন্টে চলে আসছি। এই যে এত বড় যুদ্ধ হলো, সেই যুদ্ধ নিয়েই লেখা, যে যুদ্ধ, আমরা ভাবছি আমরা প্রোগ্রেস করছি, আমরা ভাবছি আমরা যুদ্ধ করছি, আমাদের কাছে অনেক কিছু আসছে, কিন্তু আমরা সবাই ভুল। কারণ এত হতাহত হচ্ছে, এত লোকজন মারা গেছে, একটা হিউম্যান বিং আর একটা হিউম্যান বিং কে মার্সিলেসলি খুন করে দিচ্ছে, তো সেটার মধ্যে কোনো ভালো কিছু হচ্ছে না। সেই জন্য উনি বলছেন ওয়াইডেনিং গায়ার, এটার সার্কুলার একটা পাথ, যে পথটার কোনো শেষ নেই, এটার সার্কেল, একটা সার্কেলের মধ্যে, চক্রের মধ্যে ঢুকে গেছি, যেখান থেকে আমরা বেরোনোর কোনো পথ পথ নেই। দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, এমন অবস্থা যেখানে একটা হক আর একটা হক কেউ শুনছে না, মানে একটা পাখি আর একটা পাখিকে শুনছে না। ইউজুয়ালি দেখবে পাখিরা সবসময় ঝাঁক বেঁধে, দল বেঁধে ইউনাইটেড হয়ে থাকে, কিন্তু এখানে এমন অবস্থা যেখানে কেউ কারোর সাথে কোনো ইউনিটি নেই। থিংস ফল অ্যাপার্ট, থিংস ফল অ্যাপার্ট, এটা একটা বিখ্যাত নভেলের টাইটেল। আফ্রিকান রাইটার চিনুয়া অ্যাচিবি, উনি ডাব্লিউ.বি. ইয়েটস এর কবিতা থেকে এই লাইনটা উনি নিয়েছেন, এবং উনি ওনার একটা উপন্যাস লিখেছেন, যে উপন্যাসের নাম হচ্ছে থিংস ফল অ্যাপার্ট। থিংস ফল অ্যাপার্ট মানে সমস্ত জিনিসপত্র চারিদিকে ছন্ন ছিন্ন ভিন্ন হয়ে পড়ছে। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড, এখানে সেন্টার মানে কি? সেন্টার মানে গড, ঈশ্বর। ঈশ্বর আর কোনো কিছুকে ধরে রাখতে পারছে না। ঈশ্বর বলে ঈশ্বরীয় কোনো ক্ষমতা মানুষজনকে আর কোনো খারাপ কিছু কাজ করা থেকে বিরত করতে পারছে না। সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ছে চারিদিকে। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড, সেন্টার মানে এখানে কিন্তু গড, ঈশ্বর। ঈশ্বর এখানে কোনো কিছু ধরে রাখতে পারছে না, মানুষজন আর ঈশ্বরে ভয় পাচ্ছে না, সবকিছু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, অ্যানার্কি মানে একদম ডিসঅর্ডার্ড জিনিসপত্র, অরাজকতা বাংলায় যাকে আমরা বলি, চারিদিকে অরাজকতা ছড়িয়ে পড়ছে গোটা পৃথিবীতে। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড, শুধু তাই না, রক্তের বন্যা যেন কেউ রক্তের বন্যা চারিদিকে যেন বইয়ে দিয়েছে। অ্যান্ড এভরিওয়্যার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, আর যত দিকে আমি তাকাই, যেখানেই তাকাই না কেন, কি দেখতে পাচ্ছি? ইনোসেন্স ডুবে যাচ্ছে, ইনোসেন্স মারা যাচ্ছে। ইনোসেন্স মানে হচ্ছে আমাদের মোরালিটি, আমাদের এথিক্যাল জিনিসপত্র, যে এথিক্যালি আমরা সবকিছুকে ভাবি, সেগুলো আমাদের কাছ থেকে, আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে।
হলো, বুঝতে পারলে? তাহলে রেফারেন্স কি এখানে রয়েছে, ওয়ার্ড মিনিং দেওয়া রয়েছে দেখো। গায়ার মানে সার্কুলার পাথ, ফ্যালকন মানে হক, অ্যানার্কি মানে ডিসঅর্ডার, ইনোসেন্স মানে পারফেক্ট মোরাল। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাজ পাখির ছবি, হকের ছবি। তাহলে প্রথম এই স্ট্যান্ডাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। রেফারেন্সটা বলে দিই, কোন রেফারেন্স উনি দিয়েছেন। These lines have been extracted from the poem The Second Coming, written by the Nobel laureate W.B. Yeats. This poem depicts the poet's serious reflections on the anarchy spread in the world. কবি ভীষণ চিন্তিত, কারণ গোটা পৃথিবী জুড়ে একটা অরাজকতা ছড়িয়ে পড়েছে। এভরিথিং ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল অ্যান্ড দেয়ার ইজ কমপ্লিট chaos in the world. গোটা পৃথিবী জুড়ে কোনো কন্ট্রোল নেই, চারিদিকে শুধু ক্যাওস 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 ক্যাওস, মানে কি চিৎকার চেঁচামেচি, একটা একটা অদ্ভুত সিচুয়েশন। The poet beautifully presents the picture of a falcon that is flying in widening circles. এখানে কিরকম ইমেজটা, অনেক জানো বাজ পাখি, বাজ পাখি সবসময় সমস্ত অ্যাডভার্সিটির উপরে উঠতে পারে। তো একটা বাজ পাখি এখানে উঠছে ওয়াইডেনিং একটা সার্কেল, ইট ক্যানট হিয়ার দ্য ভয়েস অফ ইটস ট্রেনার, যে ফ্যালকনারের আওয়াজও শুনতে পাচ্ছে না। ফ্যালকনের যে ট্রেনার, সেই ফ্যালকনারের আওয়াজ শুনতে পাচ্ছে না। যেমন হাতিকে ট্রেন করার জন্য মাহুত থাকে, তোমরা যারা দুবাই টুবাই গেছো দেখবে হাতের মধ্যে অনেকে ফ্যালকন নিয়ে ঘুরে বেড়ায়, তো যাতে ট্রেন, তাদেরকে তো ট্রেন করা হয় যাতে হাতের মধ্যে ওরা বসে থেকে উড়ে না যায়। তো এখানে ফ্যালকনার তার ট্রেনারের আওয়াজ শুনতে পাচ্ছে না, হুইচ ইজ ডিসইন্টিগ্রেটিং, মানে ঈশ্বর আমাদেরকে, ঈশ্বর হচ্ছে আমাদের ট্রেনার, আমরা বাজ পাখির মতন, কিন্তু আমরা ঈশ্বরের হাতের মুঠো থেকে বেরিয়ে গেছি। উই আর নট লিসনিং টু গড, উই আর নট ওয়াকিং on the path which leads us to morality. Rather, we are disorienting ourselves from God. আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে চলে আসছি। Things are disintegrating. There is no central force to control. কোনো সেন্ট্রাল ফোর্স নেই কন্ট্রোল করার জন্য। Blood is being shed everywhere. চতুর্দিকে শুধুমাত্র রক্তের বন্যা বইছে। Innocence has vanished from the scene. So we see in these lines the poet has compared man to a hawk and religion to the trainer. যেটা আমি বললাম, মানুষজনকে উনি তুলনা করছেন হকের সাথে, রিলিজিয়নকে উনি তুলনা করছেন ট্রেনারের সাথে। Man is let loose and doesn't care for what religion preaches. মানুষজন ভুলেই গেছে যে রিলিজিয়ন কি লিখে রেখেছে, মানুষজন ভুলেই গেছে, এবং সেজন্য মানুষজন যাচ্ছে তাই, যা ইচ্ছে তাই করছে। These lines depict dark and gloomy picture of the world. এই পৃথিবীর অন্ধকার গ্লুমি পিকচারকে এখানে ডেপিক্ট করা হচ্ছে। It's like all conviction, while the worst are full of passionate intensity. Surely some revelation is at hand. Surely the second coming is at hand. তাহলে কবি এখানে কি বলছেন, যে বেস্ট যা কিছু সেগুলো সব হারিয়ে ফেলছে বিশ্বাস। ল্যাক মানে হারিয়ে ফেলা, কনভিকশন মানে ফেথ, বিলিভ, বিশ্বাস। while the worst, যেগুলো খারাপ জিনিস, সেগুলোর মধ্যে কি রয়েছে, প্যাশনেট ইন্টেন্সিটি, হাই ডিগ্রির প্যাশন রয়েছে। সিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, কবি বলছেন যে নিশ্চয়ই ঈশ্বরের দ্বিতীয়বার জন্ম হতে চলেছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চয়ই ঈশ্বর দ্বিতীয়বারের জন্য আবার আসছেন। সো দিস ইজ অ্যাবাউট দ্য সেকেন্ড ইনকার্নেশন অফ জেসাস ক্রাইস্ট। রেফারেন্স টু দ্য কনটেক্সটে কি রয়েছে দেখো। These lines have been taken from the poem The Second Coming, composed by W.B. Yeats. In this poem, the poet expresses his resentment over the sin and anarchy which have disintegrated the world. এখানে কবির অনুশোচনা রয়েছে যে চারিদিকে মানুষজন ঈশ্বরের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলছে, ধর্মর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে, চারিদিকে অরাজকতা শুরু হয়ে গেছে। All the good values have given places to vices. যা কিছু ভালো ছিল সেগুলোর সব পরিবর্তন হয়ে গিয়ে এখন নোংরা খারাপ জিনিস সেখানে ভিড় করছে। He hopes that God will reincarnate to relieve this world of sin and misery. উনি আশা করছেন যে ঈশ্বর নিশ্চয়ই এখানে আসবে, ঈশ্বর নিশ্চয়ই আমাদের সব কিছুকে পাপ থেকে, মিজারি থেকে আবার বাঁচানোর জন্য উনি আবার আসবেন। Explanation. In these lines, the poet says the world has become full of bad persons and bad feelings. এখানে কবি বলছেন গোটা পৃথিবীতে মানুষজন, খারাপ মানুষ, খারাপ চিন্তা ভাবনাতে ভরে গেছে। Even the best people have lost faith. The worst people are overpowered. ভালো মানুষের বিশ্বাস চলে গেছে, খারাপ মানুষও overpowered, তাদের মধ্যে sinful feelings রয়েছে। At this time of faithlessness, the poet believes that the truth will be restored. তো এখন ওনার একটাই ভাবনা চিন্তা W.B. Yeats এর, যে যাই হোক না কেন, ট্রুথকে তো রিস্টোর হতেই হবে। Jesus Christ will come again in this world. যিশু আবার আসবে পৃথিবীতে। So the poet is hopeful that the time of incarnation has arrived. এবং কবি বলছেন যে নিশ্চয়ই সময় হয়ে গেছে,
চারিদিকে এত অরাজকতা, মানে নিশ্চয়ই সময় হয়ে গেছে ঈশ্বরের আসার। ঈশ্বর আবার দ্বিতীয়বার আসবেন আমাদেরকে উদ্ধার করতে, আমাদেরকে মুক্তি দিতে, আমাদের মধ্যে ধর্মের যে ভিত, সেই ভিত্তি প্রস্তরটাকে আরো সলিড করতে। দ্য সেকেন্ড কামিং, hardly are those words out, সবে আমি বলা শেষ করলাম, দ্য সেকেন্ড কামিং, when a vast image out of spiritus mundi troubles my sight, হঠাৎ করে আমার যেন চোখের সামনে সবকিছু পরিবর্তন হয়ে গেল। আমি চোখের সামনে যেন সব চেঞ্জ হয়ে গেল। স্পিরিটাস মুন্ডি মানে আমাদের স্টোর হাউস, কালেকটিভ কনসাসনেস, এটাকে আমরা বলি সাইকোলজির মতে। দেখবে অনেক সময় আমরা কোনো জায়গা, নতুন জায়গায় গিয়ে মনে হয় আরে এই জায়গাটাতে তো আমরা আগে এসেছি। কোনো কাউকে দেখার পর মনে হয় আরে এই মানুষটাকে তো আমি আগেও দেখেছি। এগুলো কেন হয়? কারণ আমাদের কালেকটিভ কনসাসনেসের জন্য। আমাদের সবার বয়স 18, 20, 25, 30, 55 হলেও আমাদের যে ডিএনএ, তার বয়স কিন্তু অনেক পুরানো। এবং সাইকোঅ্যানালিটিকদের মতে আমরা আমাদের কনসাসনেসের মধ্যে অনেক কিছু আমাদের অবচেতন মনে জমা হতে থাকে। অনেক আগের কথা, অনেক প্রিভিয়াস কথা। যদি কেউ পূর্বজন্মে বিশ্বাস রাখে, তো সেও, তারও মনে হবে যে সেগুলো জমা হতে থাকে আমাদের মনের মধ্যে, এবং সেই জন্য আমরা অনেক সময় নতুন কিছুকে দেখে আমাদের মনে হয় এটা নতুন না, এটা আমরা আগেও দেখেছি। তো সেকেন্ড কামিং শব্দটা উচ্চারণ হতে হতে আমার চোখের সামনে একটা বিশাল বড় ইমেজ খুলে গেল। আমার যেন কালেকটিভ কনসাসনেস থেকে বেরিয়ে আসলো একটা অদ্ভুত দৃশ্য। সামহোয়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, কোনো এক মরুভূমিতে বালির মধ্যে কি দেখতে পেলাম? আ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ আ ম্যান। কি দেখতে পেলাম? মাথাটা হচ্ছে সিংহের, এবং সরি, দেহটা হচ্ছে সিংহের এবং মাথাটা হচ্ছে মানুষের। ঠিক আমাদের নরসিংহ অবতারের মতো। নরসিংহ অবতারে আমরা কি দেখতে পেয়েছিলাম? মাথাটা সিংহের, দেহটা মানুষের। এখানে এখানে মাথাটা মানুষের, দেহটা সিংহের। তো সেই রকম একটা আমি কাউকে দেখতে পেলাম, একটা ইমেজ, একটা এত বড় চেহারা। তো আমি এখানে যে ইমেজটা দেওয়া রয়েছে সেটা একটু অন্যরকম, কিন্তু তাও বুঝতে পারবে যে যেখানে জেসাসের ইনোসেন্স, জেসাস ইনোসেন্ট ছিল তাই মানুষজন ওনাকে ক্রুসিফাই করে মেরে দিয়েছিল। কিন্তু এইবার আসবে অ্যান্টি ক্রাইস্ট ইমেজারি, যেখানে জেসাস উইল নো লঙ্গার বি অ্যান ইনোসেন্ট ক্রিয়েচার, বাট হি উইল বি আ ভেরোসাস ক্রিয়েচার, যেখানে উনাকে সবাই ভয় পাবে। তো সেটা দেখে আমার কি হলো, যে ইমেজটা আমি দেখলাম, দ্যাট ট্রাবলস মাই সাইট, এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। চোখের দৃষ্টিটা কেমন? চোখের দৃষ্টিটা হচ্ছে ব্ল্যাঙ্ক, একদম গেজ, এক দৃষ্টে তাকিয়ে আছে, পিটিলেস অ্যাজ দ্য সান, সূর্যের মতন পিটিলেস, মার্সিলেস। সূর্য যখন তাপ দেয়, সূর্যকে বুঝে শুনে তাপ দেয়, আরে ওদের তো গরম লাগছে, চলো 50 ডিগ্রি টেম্পারেচারে আমি নিয়ে যাবো না, আমি 20 ডিগ্রি টেম্পারেচার রাখি। সূর্য ভাবে না, সূর্য সবার উপর সমানভাবে তেজ বর্ষণ করে। তো এই যে ইমেজ, এই যে প্রাণীটাকে দেখলাম, তার চোখগুলো ওরকম, ইজ মুভিং ইটস স্লো থাইজ, আস্তে আস্তে হাঁটছে। দেখবে তুমি লায়নের হাঁটার মধ্যে দেখবে একটা সুন্দর গেইটি আছে, একটা সুন্দর ভঙ্গিতে লায়ন হাঁটে। স্লোলি স্লোলি, প্রথমে স্লোলি স্লোলি, তারপরে স্পেস বাড়ায়। while all about it real shadows of the indignant desert birds, ওইটাকে দেখে যেন সমস্ত পাখিগুলো, ডেজার্টের পাখিগুলো ভ্যানিশ হয়ে গেল, ওরাও এত ভয় পেয়ে গেল। ওয়ার্ড মিনিংসটা দেখে নি। ভাস্ট মানে হচ্ছে হিউজ, বিগ মানে স্পিরিটাস, হিউজ বিগ, স্পিরিটাস মুন্ডি মানে ভাস্ট স্টোর অফ ইমেজেস ইন আওয়ার স্পিরিট, আমাদের মনের মধ্যে কালেকটিভ কনসাসনেসে যে ইমেজ স্টোর হয়ে আছে। গেজ, গেজ মানে আমরা জানি স্টেয়ার, এক দৃষ্টে তাকিয়ে থাকা। পিটিলেস মানে মার্সিলেস, ইন্ডিগনেন্ট মানে অ্যানয়েড। Reference to the context, these lines have been taken from The Second Coming, written by W.B. Yeats. In this poem, the poet paints a picture of a world which is full of sin, blood, and anarchy. কবিতা জুড়ে তাই দেখতে পেলাম পাপ, মারামারি, কাটাকাটি, খুনোখুনি। He feels that this poetry is the most appropriate time for the incarnations of God. এবং কবির মনে হচ্ছে যে এখন ঈশ্বরের আসার আদর্শ সময়। So he eagerly looks forward to the second coming of Christ. তাই উনি মনে মনে চাইছেন যে ঈশ্বর তুমি আসো, আর পৃথিবী পারছে না, তুমি আসো। The poet thinks of the second coming of Christ. যেই মুহূর্তে কবি সেকেন্ড কামিং এর কথা ভাবছেন, hardly has he uttered the word second coming when he sees a vast image. মুখ থেকে কথা শেষ হতে না হতেই উনি চোখের সামনে বিশাল বড় একটা ইমেজ দেখতে পেলেন। There is a big horned creature in the desert. একটা বিশাল বড় ভয়ঙ্কর প্রাণী মরুভূমির মধ্যে। It looks like the Sphinx. কার মতন দেখ? স্ফিংসের মতো দেখতে। স্ফিংসকে তোমরা নিশ্চয়ই জানো।
It has a lion's body and the head of a man. The looks of the creature lack mercy like those of the sun. চোখের মধ্যে করুণার কোনো ভাব নেই. The birds of the desert feel terrified and are circling over this figure. পাখিরা ভয় পেয়ে এই ইমেজটার উপরে, এই প্রাণীটার উপরে চারিদিকে সার্কেল করে দেখছে ঘুরে ঘুরে. The shadows of the birds are visible on the sand of the desert. পাখিদের পাখিদের রিল শ্যাডোজ অফ দ্য ইন্ডিগনেট ডেজার্ট বার্ডস, শ্যাডো পড়ছে, পাখিদের শ্যাডো পড়ছে ডেজার্টের মধ্যে, কিছুক্ষণের মধ্যে পাখিরাও ভয় পালাচ্ছে. These lines expresses the poet's firm belief and optimism about the coming of God. ঈশ্বরের যে দ্বিতীয়বার আগমন হবে সেই আগমনের ব্যাপারে আমাদের কবি নিশ্চিত, উনি জানেন, উনি একদম অপটিমিস্টিক যে এবার এবার আসবেই, এবার আসবেই, এবার আসলে সমস্ত কিছুকে উনি আবার ঠিক করে দেবেন. The darkness drops again. But now I know that 20 centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle. And what rough beast, its hour come round at last, slouches towards Bethlehem to be born. একটা প্রশ্ন দিয়ে এখানে শেষ করছেন এবং কবি বলছেন যে the poet sows the darkness comes over again, the darkness drops again, আবার চারিদিকে অন্ধকার পড়ে গেল. হঠাৎ করে ওই যে চোখের সামনে ইমেজটা দেখলাম, চোখ খুললাম, আবার চারিদিকে যেমনকার অন্ধকার তেমন. ইমেজটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, ইমেজটা গন. I know that 20 centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle. এবার কবি বলছেন যে আমি জানি অনেক অরাজকতা হয়েছে, এইবার গড আসছে আবার জন্মাতে. এই যে 20 সেঞ্চুরি ধরে যে মানুষজন ঘুমিয়ে ছিল, স্টোনি স্লিপ, মানে ঘুমিয়ে থাকা মানে সত্যিকারের ঘুমিয়ে থাকা না, মানে মানুষের মনের মধ্যে থেকে মোরালিটি চলে যাওয়া, এথিক্যালি মানুষজন ভুলভাল কাজ করা, সেইগুলো এবার সব, সেগুলোর বদলা নিতে ঈশ্বর আসছে, সেগুলোর সব বদলা নিতে ঈশ্বর আসছেন. ওয়্যার ভেক্স টু নাইটমেয়ার বাই আ রকিং ক্রেডেল. ঈশ্বর আসছেন রকিং ক্রেডেল. ক্রেডেল মানে কি? দোলনা, যে দোলনাতে বাচ্চাকে দোল দেওয়া হয়. And what a beast, it's our come round at last. কি ভয়ঙ্কর সেই দৃশ্য, কি ভয়ঙ্কর রাফ বিস্ট. বিস্ট মানে ওই অ্যানিমেলটাকে বোঝানো হয়েছে. slouches towards Bethlehem to be born. কি দেখতে পেলাম? ধীরে ধীরে ওই রাফ বিস্টটা এগিয়ে যাচ্ছে বেথলেহেমের দিকে আবার জন্মানোর জন্য. ওয়ার্ড মিনিং দেখো, ভেগস রয়েছে, ভেগস মানে টসড অ্যাবাউট, নাইটমেয়ার মানে জানি আমরা দুঃস্বপ্ন, রকিং ক্রেডেল মানে রেফারেন্স টু দ্য ইনফ্যান্ট খ্রাইস্ট, যে যিশু খ্রিস্ট আমরা জানি বেথলেহেমে উনি জন্মেছিলেন, তো সেই যিশুর আবার জন্ম হবে, তো সেটা এখানে বলা হচ্ছে বেথলেহেম দ্য বার্থ প্লেস অফ খ্রাইস্ট ফর দ্য ফার্স্ট কামিং, এটা আমরা জানি. রেফারেন্স টু দ্য কনটেক্সটে কি রয়েছে? These lines have been extracted from the poem The Second Coming, beautifully composed by W.B. Yeats. In this poem, the poet presents a picture of the early decades of the 20th century. 20th সেঞ্চুরির আর্লি ডিকেডকে এখানে কবি ডিসক্রাইব করছেন. দ্য মডার্ন ওয়ার্ল্ড ইজ ফুল অফ অ্যানার্কি, যেখানে আমাদের মডার্ন পৃথিবী হচ্ছে অ্যানার্কিতে ভরপুর. সেন্ট্রাল ফোর্স অফ রিলিজিয়ান হ্যাজ বিকাম উইক অ্যান্ড পিপল ডোন্ট কেয়ার ফর দ্য ভয়েস অফ দ্য গুড. মানুষের রিলিজিয়ান এখানে নেই, মানুষজন ঈশ্বরের ভালো আর ঈশ্বরে বিশ্বাস করে না. হি হোপস দ্যাট দ্য সেকেন্ড কামিং অফ ক্রাইস্ট ইজ নিয়ার. বলতে বলতেই উনি চোখের সামনে দেখতে পেলেন একটা হরিবল ফিগার. দ্য পোয়েট ইজ আনএবল টু আন্ডারস্ট্যান্ড ইটস ফুল সিগনিফিকেন্স, বাট হি ইজ কোয়াইট কনভিন্স দ্যাট ইট ইজ দ্য সেকেন্ড কামিং অফ ক্রাইস্ট. কেন উনি ছবিটা দেখলেন উনি বুঝতে পারলেন না, তবে উনি এটা শিওর যে যিশু আবার আসছে. এক্সপ্লানেশনে, ইন দিস লাইনস দ্য পোয়েট শোজ দ্যাট ডার্কনেস কামস ওভার আগেন. চারিদিকে আবার অন্ধকার ঘনিয়ে যাচ্ছে. দ্য ইমেজ, যেই মুহূর্তে কবি চোখ খুললেন দেখলেন চারিদিকে আবার অন্ধকার ঘনিয়ে যাচ্ছে, ইমেজটা চলে গেছে. দ্য পোয়েট বিলিভস দ্যাট সিভিলাইজেশন অ্যান্ড বারবারিজম ফলো ইচ আদার অল্টারনেটিভলি. এটা ওনার বিশ্বাস যে সিভিলাইজেশন আর বারবারিজম একে অপরকে ফলো করে. আফটার ক্রাইস্ট দ্য ওয়ার্ল্ড হ্যাজ এক্সপেরিয়েন্স 20th সেঞ্চুরিজ অফ অ্যানার্কি. যিশু মারা যাবার পর গোটা দুনিয়া এতদিন ধরে অরাজকতা দেখে এসছে. সো ইট ইজ দ্য রাইট টাইম ফর গড টু কাম আউট অফ দ্য ডিপ স্লিপ অ্যান্ড টেক বার্থ. এখন এটাই আদর্শ সময় ঘুম থেকে উঠে আবার জন্ম নেওয়ার. দ্য পোয়েট ফিলস দ্যাট দ্য বিস্ট মাইট বি দ্য রিইনকার্নেশন অফ ক্রাইস্ট. ঈশ্বর, ওই যে বিস্ট, যে যাকে ডব্লিউ.বি. ইয়েটস দেখেছিলেন, ওটাই যে যিশু আবার আসছে ফিরে, সেটারই একটা প্রতিচ্ছবি. Though he is in the terrifying form, the poet says that the beast is slowly moving towards Bethlehem to be born again. ওই বিস্ট আবার স্লোলি হেঁটে হেঁটে যাচ্ছে বেথলেমের দিকে আবার জন্মানোর জন্য. তাহলে আশা করি বুঝতে পেরেছো. Symbols, allegory, and motifs.
The widening gyre, একটা symbol. Gyre is actually scientific term used to refer to a vortex located over the air or sea. যেটা আমরা ওই যখন ঘূর্ণিঝড় হয় তখন অ্যাকচুয়ালি গায়ের হয়, মানে রাউন্ড রাউন্ড সার্কেল সার্কেল করে ঘুরে যে, and it usually refers to systems of circulating ocean currents. In Yeats's The Second Coming, Gyre is used to represent the swirling, turning landscape of life itself. আমি গায়ের ছবি প্রথমেই দেখিয়েছি, সুতরাং এটাকে নিয়ে আমি আর খুব বেশি এক্সপ্লেন করলাম না। গায়ার্স appear in many of Yeats's poems. আর গায়ার হচ্ছে ইয়েটসের কবিতায় আমরা অনেকবার দেখতে পাই রেফারেন্সটা, যে যেখানে সবকিছু একই, মানে একই বৃত্তের মধ্যে ঘুরছে, কোনো মুক্তি নেই, কোনো স্বাধীনতা নেই, একই জিনিস, রিপিটেশন রিপিটেশন আফটার রিপিটেশন, মোনোটোনাস একটা ব্যাপার। He uses it to represent the systems that make up life, the push pulls between freedom and control that spin together to create existence. The falcon এখানে symbol. The falcon separated from the falconer is lost without reason, without ruler, without larger cause. It is symbol for a lost humanity. Falcon হচ্ছে lost humanity র একটা প্রতীক. At the mercy of uncontrollable force, the falcon in short is all of us. Falcon হচ্ছে আমরা, wandering around the earth trying to find meaning. আমরা গোটা পৃথিবীতে উড়ে উড়ে বেড়াচ্ছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি, মানে খুঁজছি, কিন্তু মানে জানতে পারছি না, কারণ আমরা ধর্মের পথ থেকে ধর্মভ্রষ্ট হয়ে গেছি। The falconer is a symbol that may represent God or a wider standard of ethics or morality. The blood-dimmed tide হচ্ছে symbol. The blood-dimmed tide loosed upon the world is a symbol that represents overwhelming violence and uncontrollable chaos. চারিদিকে যে violence আর chaos সেটাকে represent করছে এটা। The sphinx, এই যে স্ফিংসের ছবি আমি এখানে দিয়েছি, মুখটা হচ্ছে মানুষের, দেহটা হচ্ছে সিংহের। Sphinx perhaps represents a bearer of the riddle-like prophecies that the narrator is trying to unwind. Sphinx হচ্ছে আম, একটা মাইথোলজিক্যাল ক্রিয়েচার, যে হচ্ছে সবাইকে রিডল করতো, ধাঁধা। এখানেও যেন স্ফিংস একটা ধাঁধা কবিকে দিয়ে গেল, যে বলো আদৌ তুমি উদ্ধার করো, যে আদৌ আমি আসছি কি আসছি না। The creature in between the narrator and the answers is looking for. He is mystified by what has been happened around him, but he believes that it is not all accidental. কবির চারপাশে ধাঁধার মতন ছিল ওই ইমেজটা, কিন্তু এটা অ্যাক্সিডেন্টাল না, সেটা কবি বুঝতে পেরেছেন। And he is trying to find clues in the seemingly inexplicable events that have been occurring around him. In mythology, sphinxes often delivered riddles and would sometimes kill those who could not answer the riddle. আমি মাইথোলজির একটা গল্প তোমাদের পরে না হয় তোমাদের সাথে ডিসকাস করবো। স্ফিংসরা হচ্ছে একটা করে রিডল দেয়, তো রিডলের উত্তর দিতে না পারলে মানুষজনকে খুন করে দেয়। Perhaps this sphinx is asking what the poem is asking. এই স্ফিংসটাও হয়তো সেই প্রশ্নই করছে যেটা কবি করছেন। What rough beast is emerging? কোন rough beast আসছে? What is this nebulous world called the future going to look like? এই পৃথিবীটা ভবিষ্যতে কেমন দেখতে হতে চলেছে? So this is the Sphinx. Take a close look. Now rhyme scheme. The Second Coming is written in a very rough iambic pentameter, and the meter is so loose and the exceptions so frequent that it actually seems closer to free verse with frequently heavy stresses. যদিও iambic pentameter এ লেখা, কিন্তু মিটার যেহেতু এখানে লুজ মিটারে লেখা, তো আমরা এটাকে ফ্রি ভার্সও বলতে পারি। Tone and mood. The tone of the poem is one of despair and foreboding. হতাশাজনক। ইয়েটসের ল্যাঙ্গুয়েজ ইভোকস আ সেন্স অফ ইনএভিটেবল ডুম। আমরা বুঝতে পারছি একটা ধ্বংসের দিকে পৃথিবী এগোচ্ছে, where the past is irretrievably lost. পাস্ট হারিয়ে যাচ্ছে, and the future holds only darkness. ভবিষ্যতের জন্য কেবল পড়ে রয়েছে শুধু অন্ধকার। The mood is deeply unsettling, filled with a sense of dread and inevitability. আর আমরাও কবিতাটা পড়ে মনের মধ্যে একটা খারাপ বিষণ্ণতা তৈরি হচ্ছে। ইয়েটসের ব্যাপারে কিছু এখানে ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করেছি, এবং স্পিরিটাস মুন্ডির ব্যাপারেও জানানোর চেষ্টা করেছি। তো আশা করি তোমাদের এটা উপকার হবে, তোমরা উপকৃত হবে। Yeats spent years crafting an elaborate mystical theory of the universe that he described in his book A Vision. Yeats একটা বই লিখেছেন A Vision বলে, যেখানে উনি মিস্টিক্যাল অনেক কিছু লিখেছেন। This theory issued in part from Yeats's lifelong fascination with the occult and mystical, and in part from the sense of responsibility Yeats failed to order his experience within a structured belief system. The system is extremely complicated and not of any lasting importance. System হচ্ছে ভীষণ complicated, except for the effect that it had on his poetry, which is an extraordinary lasting importance. Yeats বিশ্বাস করতেন all humans share a common vast memory. প্রত্যেকটা মানুষ একটাই জিনিস, একটাই মেমোরি তারা বিয়ার করে, populated by universal archetypes and myths. This collective consciousness or spiritus mundi also described as the oversoul by Carl Jung. কার্ল ইয়ং এটাকে ওভারসোল বলেছেন, যেটা মানে একটু আগেই বোঝালাম যে সবার মধ্যেই আমাদের এই ব্যাপারটা কাজ করে, ডিএনএ এর কথা যেটা বললাম। Is the sources of the bizarre apocalyptic imagery that leads the poem to its conclusion. The speaker descends into a bizarre vision, observing a sphinx staring cruelly at him in a desert. স্পিকার দেখতে পাচ্ছে একটা অদ্ভুত ভিশন, একটা স্ফিংস
তাকিয়ে রয়েছে এক দৃষ্টে, moving its thigh slowly and almost sexually, perhaps offering him the clues to understanding what is happening around him, while also embodying primal ancient ways of being and creative, fertile energies that represent a potential union and rebirth. তো এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা ইউনিয়ন এবং রিবার্থ, এবং যেই ইমেজারিটাও যেন সেটাই আমাদেরকে মিন করাচ্ছে। When he re-emerges from the vision, the speaker re-enters reality. এবং WBS এর ভিশন আসতো, ওনার ওয়াইফ যিনি ছিলেন তিনিও ভিশন মানে একটা ট্রান্স লাইক সিচুয়েশন, খানিকটা ভর হওয়ার মতন, এবং সব কিছু চোখের সামনে দেখতে পাওয়া, একটু ঈশ্বরে বিশ্বাসী ছিলেন ওনারা, তাই ব্যাপারটা ওনারা ফিল করতে পারতেন। Having totally departed from it temporarily, the poem ends where it began. কবিতাটা শেষ হচ্ছে যেখানে শুরু হয়েছিল সেখানেই। In a haze of ominous foreshadowing, the spectre of a looming monster of the future rapidly approaching, the universe spinning and growing into something different than it was. পৃথিবীটা যেন বদলে যাচ্ছে, দ্রুত বদলে যাচ্ছে, যেমন ছিল তার থেকে অনেক বদলে যাচ্ছে। Whether that future is an evil maze of pure chaos or whether it will offer some sort of freedom and possibility remains undecided. পৃথিবীটা খারাপ থাকবে নাকি একটা ফ্রিডম এনে দেবে, সেই ব্যাপারটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি না। থিম, ভায়োলেন্স রয়েছে থিম। Second is a response to a world racked by violence. Yeats wrote the poem 1919, right after the end of World War I, in which 16 million people were killed in a horrifying display of the power of modern technological warfare and of the continuing conflicts that racked the supposedly modern civilized world. 1919-এ অলমোস্ট 16 মিলিয়ন লোক মারা গেছিল, এবং তারপরেও মানুষজন বলে যে আমরা নাকি মডার্ন সোসাইটিতে বিলং করি। একটা মানুষ একটা মানুষকে খুন করছে, এটা কি ধরনের মডার্নিটি? কবিকে ভাবিয়েছিল। দ্য পোয়েম ভয়েসেস আ সেন্স অফ শক, ডিসমে অ্যান্ড পেসিমিজম অ্যাবাউট দ্য ফিউচার দ্যাট মেনি ফেল্ট আফটার দ্য ওয়ার। কবিতাটা এটাকেই বোঝাচ্ছে যে একটা শক, কবির শক, ডিসমে, উনি বিশ্বাস করে উঠতে পারছেন না, একটা পেসিমিজম, যে আর পৃথিবীর ভালো কিছু হওয়ার নেই। Lines like blood dim tide and mere anarchy is loosed upon the world both eloquently describe the horrific chaos of war and violence. এই দুটোকেই বোঝাচ্ছে, war আর violence. Many people felt as if there could never be another war after World War I. Many people এটাই মানুষজন এটাই ফিল করছে যে আর ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এর পরে হয়তো আর কোনো যুদ্ধ হবে না। ইট ওয়াজ ইভেন কল দ্য ওয়ার টু এন্ড অল ওয়ার্স। এটাকে বলা হয়েছিল যে এই যুদ্ধই সমস্ত যুদ্ধের শেষ, কিন্তু সেটা তো হয়নি, পরে আবার যুদ্ধ হয়েছে, এমনকি এখনো যুদ্ধ হচ্ছে। বিকজ পিপল বিলিভ দ্যাট ইট ওয়াজ সো হরিবল অ্যান্ড ডিস্ট্রাকটিভ দ্যাট পিপল উড নেভার অ্যালাউ সামথিং লাইক ইট টু হ্যাপেন আগেন। মানুষজনের মনে হয়েছিল এই যুদ্ধটাই এত ভয়ঙ্কর, এরপর হয়তো আর কোনো যুদ্ধ হবে না। বাট ইয়েটস ফোরসঅ আ ডার্কার ফিউচার, কিন্তু কবি এর চাইতেও ভয়ঙ্কর একটা ফিউচারকে উনি দেখে নিয়েছিলেন। হুইচ অফকোর্স কাম টু পাস ওয়ার্ল্ড ওয়ার টু বিগ্যান আ মেয়ার 14 years later. তাই 14 বছর পরেই আবার হলো কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। অ্যান্ড ইয়েটসের সেকেন্ড কামিং টুক দ্য ফর্ম অফ মডার্নিটি that endowed humans with increasingly destructive weapons like the atomic bomb, and continued to force people to question how far into the violence the world could descend. তারপরেই আসলো আমাদের অ্যাটমিক উইপন, অ্যাটমিক বম্বস, এবং এটাই আমাদেরকে, আমাদের জন্য এটা একটা খুলে রাখলো যে আমাদের জন্য প্রশ্ন যে মানুষজন আর কত নিচে নামতে পারে। দিস ভায়োলেন্ট হিস্ট্রি কন্টিনিউজ উইথ আনইমাজিনেবল ভায়োলেন্স কন্টিনিউইং অন দ্য মিডল ইস্ট অ্যান্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টুডে। এবং এই ব্যাপারটা এখনো চলছে, আজও চলছে, সেই ভায়োলেন্স এখনো শেষ হয়নি। প্রফেসি, সেকেন্ড কামিং ইজ আ ডিপলি ওমিনাস পোয়েম ফুল অফ ফোরশ্যাডোয়িং, মানে ভবিষ্যৎবাণী, একটা ভবিষ্যৎ ব্যাপার রয়েছে। ওমিনাস মানে একটা ওমিনাস টোন রয়েছে, অশুভ একটা টোন। লাইক মিথিক্যাল গ্রিক ওরাকলস অফ ওল্ড ডেলিভারিং প্রফেসিস ইন দ্য ফর্ম অফ ফ্র্যাগমেন্টেড প্রেডিকশনস অফ দ্য ফিউচার, ইট ইজ ফুল অফ গ্র্যান্ডিওস ড্রামাটিক প্রিমনিশনস দ্যাট ডু নট নেসেসারিলি মেক দ্য ফিউচার মাচ ক্লিয়ারার। এটাও ঠিক ওই গ্রিক ওরাকেলের মতোই, গ্রিক ভবিষ্যৎবাণীর মতোই, একটা টুকরো টুকরো কিছু কথা, ভবিষ্যৎ, অন্ধকার ভবিষ্যতের কথা, যে ব্যাপারে ইয়েটস বলেছেন। অল ইট ইজ শিওর অফ ইজ দ্যাট সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। শুধু এইটুকুই আমরা বুঝতে পারছি, কিছু তো একটা হতে চলেছে, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল নেভার বি দ্য সেম। আর তারপর পৃথিবী আর এক থাকবে না। এখানে কিছু শর্ট কোয়েশ্চেন্স দেওয়া রয়েছে, তোমরা এগুলোকে পড়ো। ন্যারেট ইয়েটসেস ডেপিকশন অফ দ্য কন্টেম্পোরারি সিনস ইন দ্য আর্লি ইয়ার্স অফ দ্য 20th century। কন্টেম্পোরারি সিনকে উনি কেমন দেখিয়েছেন সেটার উপরে। দ্য সেকেন্ড কামিং বিলংস টু দ্য ম্যাচিউরার অ্যান্ড লেটার ইয়ার্স অফ ইয়েটসেস পোয়েটিক কেরিয়ার। এটা একটু ম্যাচিওর বয়সে লেখা কবির। He was an Irish by birth. When he composed this poem, Ireland was facing widespread bloodshed. যখন কবিতা উনি লিখছেন, আয়ারল্যান্ডে চারিদিকে রক্ত খুনোখুনি চলছিল। There were the Easter Rebellion 1916-তে যেটা হচ্ছিল, the Irish Civil War and the Great War. He was very sad to see the world disintegrating into selfish fears. খুব কষ্ট পেয়েছিলেন যে পৃথিবী এইভাবে দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। He was watching the downfall of moral values.
corruption and anarchy were the ruling forces. চারিদিকে corruption, anarchy. The poet has deftly depicted the contemporary scenes in his poem. Moreover, he has presented his belief that the time of the second coming of God has come near. Write a note on symbolism in the second coming. Symbolta. The symbolism of the poem The Second Coming is remarkable and superb. In the starting, the poet shows a falcon which symbolizes the active or wanton mind, and the falconer is the soul or the morality of a man. আমি অনেকবার এটা বোঝালাম, আশা করি আর এক্সপ্লেন করতে হবে না। The brain guided by rationalism doesn't listen to what morality teaches. In this way, we are heading towards destruction and disintegration. Then he depicts the huge image whose source is our spirit. He wishes to convey the message that Christian forces are dying, and to re-establish them, good forces will arrive on the earth. What is the vision that the poet sees in the desert? কোন vision উনি দেখেছিলেন? The poet sees a huge figure in the desert. It has the body of a lion and the head of a man. It is moving slowly in the desert. The looks of the creature are awe-inspiring and pitiless like the sun. The poet thinks the beast is going towards Bethlehem to be born. This will be the second coming of Jesus Christ. এসে টাইপ কোয়েশ্চেন আছে দুটো। Outline the major themes of the poem. W.B. Yeats is a Puritan by heart. He is melancholic at the disappearing of moral values from the society of the 20th century. উনি ঈশ্বরে বিশ্বাস করতেন, তাই ওনার কষ্ট হচ্ছে যে মানুষজন ঈশ্বরে বিশ্বাস করে না, মোরালিটি নেই। The world is full of chaos and anarchy. The poet believes that civilization and barbarism occurred in alternating phases of 2000 years. With the birth of Christ, barbarism came to an end. Culture and civilization came into being, but now they have run their course of 2000 years. The 20th century has come and there is upheaval in the world. Goodness and innocence have disappeared from the scene. People are full of sinful passions. These conditions show that the world has reached the highest limit of barbarism. So this is the perfect time for the incarnation of God. ঈশ্বরের আসার এটাই আদর্শ সময়. Only the second coming will relieve the world of its misery. Another theme of the poem agrees with the Indian philosophy. Whenever there is evil in excess, God himself takes incarnation. The forces of evil are defeated by those of goodness. That is why with the big beast-like figure is slowly moving towards Bethlehem, the birthplace of Christ. It will be reborn. Then the sufferings and disorder will come to an end. Only the second coming of Christ can restore peace and religion in the world. So the poet ends with an optimistic note. Sum up in your own words the development of thought in the poem and also underline the mood of the poet in the poem. This is a very beautifully composed up poem by W.B. Yeats. The poet develops the theme with the help of some remarkable symbols. In the beginning, a falcon is shown moving in a widening circle. It goes beyond the limit and control. It doesn't hear the voice of the falconer. Even the center cannot control the movement. The world is full of anarchy. There is violence and bloodshed everywhere. Moral values have converted into sinful passions. Purity and innocence are in danger of extinction. Faith and conviction have been uprooted from the hearts of even noble persons. In this sad and melancholic atmosphere, the poet develops a ray of hope and optimism. He says that all these disorders shows that a second incarnation of Jesus is about to appear. As this idea comes to his mind, he sees a huge creature in the desert. It is a mixture of intellect and power. As it has the body of a lion and the head of a man, the birds of the desert are terrified to see it, and they start reeling around its head. The figure is moving towards Bethlehem so that it can take second birth. The poet is quite convinced that it is the second coming of Jesus, but this time Christ is coming in a different form to give salvation to this world. The mood of the poet is sad and pensive. He sees that old values are diminishing, the world is disintegrating, and the society is destabilizing. But in the end, he gets convinced that the time of revelation has come, everything will be changed very soon. So he ends on a hopeful note. একটা short questions রয়েছে. Give the symbolic meaning of the falcon and the falconer. The falcon stands for the overactive and brain, and the falconer stands for spirituality. The brain doesn't hear the voice of the soul or the religion. What does the poet mean by center cannot hold? It means that there is no binding force at the center or religion. What does the poet mean by the blood dim tide is loosed? It means that there is blood shed all around in the world. What does the poet say about innocence? The poet says that innocence has disappeared from the world. Who lacks conviction? Even the best people lack conviction. What does the poet mean by revelation? The poet means the reincarnation of God. Revelation বলতে বুঝিয়েছেন. What do you understand by spiritus mundi? It means a vast store of images in our spirit. What does the poet see? The poet sees a huge creature in the desert. তোমরা একটু explain করে দিতে পারো. How is the gaze of the beast? The gaze of the beast is blank and pitiless as sun. Describe the body and head of the creature. The creature has a lion's body and a man's head. Who are reeling about the beast? The birds of the desert are reeling about the beast. Where is the beast going? The beast is going to Bethlehem, the birthplace of Christ. Why is the beast going to Bethlehem? He is going there to be born. ঠিক আছে? Thank you.
আশা করি তোমাদের ভালো লাগবে। খুব ভালো করে পড়ো। মাই বেস্ট উইশেস আর অলওয়েজ উইথ ইউ। আমি আরো শর্ট কোয়েশ্চেন্স তোমাদের সাথে ডিসকাস করব। এই কবিতাটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট, সুতরাং এই কবিতার উপরে খুব জোর দিয়ে পড়ো। এই কবিতা এখন না, এই কবিতা তোমাদের পরবর্তীতে যদি তোমরা ইংরাজি অনার্স নিয়ে পড়ো, গ্র্যাজুয়েশনে, এমএ তে, সর্বত্র এই কবিতাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ অ্যাগেন। বাই।